আশা করছি সবাই খুব ভালো আছেন। RedTech অফিশিয়ালের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি অ্যাডভান্স টিউটোরিয়াল বা অ্যাডভান্স কোর্স আমাদের ইউটিউব চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপলোড করে যাচ্ছি। তো আমরা অন পেজের অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি, এখন থেকে আমরা অফ পেজের বিভিন্ন ভিডিওতে আমরা আলোচনা করব। তার ভিতরে গুগলের আপডেট থাকবে, গুগলের র্যাঙ্কিংয়ের বিভিন্ন ফ্যাক্টরসগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং গুগলে কোনো সাইট বা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য কীভাবে ব্যাকলিঙ্ক বিল্ড আপ করতে হয়, কীভাবে আউটরিচ করতে হয়, বিস্তারিত সবগুলো বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করে যাব। তো আজকের ভিডিওতে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুগলের পান্ডা আপডেট বা পান্ডা অ্যালগরিদমটা নিয়ে। গুগল পান্ডা বা গুগল পান্ডা আপডেট বা অ্যালগরিদমটা কি, কিভাবে আপনার সাইটকে আপনি এই গুগল পান্ডা আপডেট বা এই অ্যালগরিদমটা থেকে আপনি সেভ করতে পারবেন বা বাঁচাতে পারেন, এবং অ্যালগরিদমটা কবে থেকে শুরু হয়েছিল এবং এই অ্যালগরিদমের গুরুত্বপূর্ণ পার্টগুলো কি রয়েছে। ভিডিও শুরু করার একটি কথা না বললে না, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। চলুন মূল ভিডিওতে শুরু করা যাক। গুগলের যে মেন অ্যালগরিদমগুলো রয়েছে এখন পর্যন্ত যেগুলো রিলিজ হয়েছে, গুগল পান্ডা, গুগল পেঙ্গুইন, গুগল স্যান্ডবক্স, গুগল র্যাঙ্ক ব্রেইন, এই ধরনের হামিংবার্ড, এই ধরনের গুরুত্বপূর্ণ যে অ্যালগরিদমগুলো রয়েছে সেই অ্যালগরিদমগুলো নিয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি। তো আজকে আমি কথা বলবো গুগল পান্ডা নিয়ে। ঠিক আছে, গুগল পান্ডাটা কি, কবে এটা রিলিজ হয়েছিল, এবং গুগল পান্ডা কি কি বিষয়গুলো ফলো করে কোনো সাইটকে পেনাল্টি দেয়, এবং গুগল পান্ডার এফেক্টের ফলে আপনার কি কি প্রবলেম হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো ফার্স্ট অফ যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে গুগল পান্ডা কবে এসেছে আমাদের ওয়েবে বা সার্চ ইঞ্জিনে। গুগল পান্ডা অফিসিয়ালি লঞ্চ হয়েছিল ফেব্রুয়ারি 23, 2011-তে। ঠিক আছে, তো এটা গুগল পান্ডার ফোকাস ছিল কন্টেন্টের উপর, বাট প্রথম দিকে কিন্তু গুগল পান্ডা গুগলের কোনো কোর অ্যালগরিদম হিসেবে কিন্তু ছিল না। এটা ছিল গুগলের একটি ফিল্টার, ফিল্টার হিসেবে, যেটাকে অনেকে ফার্মার হিসেবে বলতো। কিন্তু জানুয়ারি 2016-র পরে, মানে 2011 থেকে 2016-র পরে এই গুগল পান্ডা কিন্তু একটি র্যাঙ্কিং অ্যালগরিদম হিসেবে কিন্তু ব্যবহার হচ্ছে, এবং শুধু তাই নয়, এটা খুবই বড় একটা র্যাঙ্কিং অ্যালগরিদম হিসেবে ব্যবহার হচ্ছে। তো 2016-তে যখন ফার্স্ট এটা র্যাঙ্কিং অ্যালগরিদম হিসেবে ব্যবহার হচ্ছে, তখন থেকে প্রায় 12% ওয়েবের ভিতরে যত ইংলিশ কন্টেন্টের ওয়েবসাইট রয়েছে বা ব্লগ রয়েছে, প্রায় 12% সাইট কিন্তু পান্ডাতে এফেক্টেড হয়েছিল, এবং তারা কিন্তু তাদের সাইটের অর্গানিক ট্রাফিক হতে শুরু করে সব কিছু কিন্তু হারিয়েছিল তখন। তো পরবর্তীতে যখন এটা নিয়ে অনেক বড় বড় ব্লগগুলো লেখালেখি শুরু করলো, তখন থেকে কিন্তু গুগল পান্ডার থেকে কিন্তু সবাই রিকভার করতে শুরু করলো। সো আরেকটা প্রশ্ন অনেকে বলে, এটা কি রিয়েল টাইম এফেক্টেড করে, মানে এরকম যে কোনো ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের ভিতরে সাথে সাথে গুগল পান্ডা অ্যাটাক করে ফেললো, এরকম কিছু না। আমরা জানি গুগলের র্যাঙ্ক ব্রেইন এটা অনেকটা রিয়েল টাইম অ্যাপ্লিকেবল একটি আপডেট বা অ্যালগরিদম, কিন্তু গুগল যেই পান্ডা যেটা রয়েছে সেটা রিয়েল টাইম অ্যাপ্লিকেবল নয়, কারণ যেহেতু এটা কন্টেন্টের সাথে যেহেতু এটার সম্পর্ক, তো সেহেতু এটা প্রথমে আপনার ওয়েবের ভিতরে আপনার কন্টেন্টকে গুগল ক্রল করার পর ইন্ডেক্স করার পরে যখন রিড করবে বা দেখবে, তখন এটা আপনার সাইটের উপরে এটা এফেক্ট করবে বা আপনার সাইটের উপরে এটা তাদের অ্যালগরিদমটার আপডেট নিয়ে আসবে। তো এখন হলো গুগল পান্ডা অ্যাকচুয়ালি কি করে কোনো ওয়েবসাইটের জন্য। গুগল পান্ডা যেটা করে থাকে সেটা হচ্ছে হাই কোয়ালিটি, মানে ওদের মূল মোটিভ ছিল হাই কোয়ালিটি, গুগলের যে সকল মানে হাই কোয়ালিটি ফুল র্যাঙ্কিং যে সকল ওয়েবসাইট ছিল, মানে যেগুলোর কোয়ালিটি কন্টেন্ট রয়েছে, যে সকল ওয়েবসাইটের, মোট কথা হচ্ছে যে সকল ওয়েবসাইটের হাই কোয়ালিটি কন্টেন্ট রয়েছে তাদেরকে গুগল সার্চ রেজাল্টে আগে প্রায়োরিটি দেওয়া, এবং লো কোয়ালিটির কন্টেন্টগুলোকে গুগল সার্চ রেজাল্ট থেকে রিমুভ করে ফেলা। এটা হচ্ছে গুগল পান্ডার মূল মোটিভ। মানে ওরা এই পান্ডার অ্যালগরিদমটাই এসেছে হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনকে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি, আরও বেশি ইনফরমেটিভ, আরও বেশি তথ্যবহুল করার জন্য এই পান্ডা আপডেটটা এসেছে। তো এদের সার্চ রেজাল্ট থেকে অনেকটা বলতে পারেন। তো এর পরবর্তীতে আমরা যেটা গুগল পান্ডা সম্বন্ধে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে গুগল পান্ডা থেকে কিভাবে বাঁচবেন, বা কি কি বিষয়গুলো আসলে গুগল পান্ডা ফোকাস করে কোনো সাইটের ভিতরে। ঠিক আছে, তো কোনো সাইটের ভিতরে গুগল পান্ডা কি কি বিষয় ফোকাস করে। প্রথম হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। একটা ওয়েবসাইটে যখন কোনো কাস্টমার বা কোনো ট্রাফিক বা ইউজার যখন কোনো ওয়েবসাইটের ভিতরে যখন যাবে, হতে পারে তার যে কোনো ইন্টেনশন থাকতে পারে, সে কোনো তথ্য সংরক্ষণ করার জন্য বা তথ্য নেওয়ার জন্য গেল, হতে পারে সে কোনো আর্টিকেল পড়তে গেল, হতে পারে সে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য গেল, যেটা সম্পর্কে যাক না কেন সেই ইউজারের যেন সেই আপনার যে পেজটা রয়েছে সেই পেজ সম্পর্কে পুওর কোনো এক্সপিরিয়েন্স না হয়। পুওর এক্সপিরিয়েন্স কিভাবে হবে, এখন অনেকে বুঝতে পারেন ভাই পুওর এক্সপিরিয়েন্সটা কি, কিভাবে একজন ইউজারের একটা এক্সপিরিয়েন্স পুওর এক্সপিরিয়েন্স হয়। যেখানে আমি এখানে লিখেছি অন পেজ এসইও চেকলিস্ট।
ঠিক আছে? আমি একটা আর্টিকেল লিখেছি ফর এক্সাম্পল স্বরূপ, এটা হচ্ছে অল অ্যাবাউট একটি ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটি ব্লগ, বাংলা ব্লগ। তো এই ব্লগের ভিতরে আমি লিখেছি কি অন পেজ এসইও চেকলিস্টের ভিতরে কি গুরুত্বপূর্ণ টার্মস অ্যান্ড বিষয়গুলো রয়েছে, এগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এখন একজন ইউজার যদি এখানে আসার পরে সে যদি দেখতো আপনি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আলোচনা করেছেন, আপনি এখানে ডিজিটাল মার্কেটিংয়ের মানে ডিজিটাল মার্কেটিং অন পেজ এসইও চেকলিস্ট ছাড়া আপনি এখানে গ্রাফিক ডিজাইন নিয়ে আলোচনা করছেন, তার মানে কি তাকে আপনি নিয়ে আসলেন কি জানানোর জন্য, অন পেজ এসইও চেকলিস্ট সম্পর্কে জানানোর জন্য, বাট তাকে আপনি কি করছেন, ধারণা দিচ্ছেন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে, ধারণা দিচ্ছেন হচ্ছে কি গ্রাফিক ডিজাইন সম্পর্কে। তার মানে কি তার একটা পুরো একটা এক্সপিরিয়েন্স হলো আপনার ওয়েবসাইটে এসে, এবং সে সাথে সাথে কিন্তু চলে যাবে আপনার ওয়েবসাইট থেকে। গুগল কিন্তু অ্যালগরিদম কিন্তু এটা ফলো করবে যে কোনো ইউজার কেন এসে সাথে সাথে আপনার ওয়েবসাইটের পেজ থেকে স্কিপ করছে। হ্যাঁ, সে কি আসল তথ্যটা পেলো না এখান থেকে, এগুলো কিন্তু সে ফলো করবে। অর্থাৎ রিলেভেন্স থাকতে হবে, আপনি যে কন্টেন্ট লিখছেন সেই কন্টেন্টের সাথে আপনার টাইটেল, আপনার ডেসক্রিপশন, আপনার টোটাল অল ওভার সব কিছুর সাথে কি একটা রিলেভেন্সি থাকতে হবে। এরপর হচ্ছে নেভিগেশন। দেখেন আমার ওয়েবসাইটের ভিতরে এখানে আসার পরে যে দেখেন এখানে আসলে আপনি বিভিন্ন ক্যাটাগরিগুলোর আন্ডারে কি কি পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্ট আপনি দেখতে পারবেন। আপনি যদি হোম পেজে যান, হোম পেজে যাওয়ার পরে এটা হচ্ছে হোম পেজ থেকে যাওয়ার পরে এখানে দেখেন প্রত্যেকটা নেভিগেট রয়েছে যে এসইওর আন্ডারে কি কি পোস্ট রয়েছে, আপনি চাইলে প্রত্যেকটা নেভিগেট করে করে পড়তে পারবেন। শুধু তাই না, আপনি এক পেজ থেকে এক পেজে যাওয়ার জন্য আমি এখানে যেহেতু ক্যাটাগরি দিয়েছি, এখানে আমি আমার গুরুত্বপূর্ণ পেজগুলো দিয়ে দিচ্ছি। আপনি চাইলে সরাসরি কি করতে পারেন, আমার এসইও সম্পর্কে আমার যে পোস্টগুলো রয়েছে, আপনি চাচ্ছেন যে আমি শুধু এসইও রিলেটেড পোস্টগুলো পড়বো, তাহলে কি আপনি এসইও রিলেটেড আমার যতগুলো ব্লগ পোস্ট এখানে কি হয়েছে পাবলিশড হয়েছে সেগুলো পড়তে পারছেন। এছাড়া আপনি যদি আমার গুরুত্বপূর্ণ পেজগুলো সম্পর্কে জানতে চান, যে আমি অ্যাবাউট আসে আমার সম্পর্কে যদি আপনি জানতে চান, কন্ট্যাক্ট প্রাইভেসি পলিসি জানতে চান, অর্থাৎ আপনি এই ওয়েবসাইট থেকে আপনি দেখেন শুধু তাই নয়, ক্যাটাগরিজগুলো আপনি এখানে একটা বা একটা স্টেপ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, রিসেন্ট পোস্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ টোটাল একটা নেভিগেশন কিন্তু এই ওয়েবসাইটের ভিতর রয়েছে। আর গুগল পান্ডা চায় যে কোনো ওয়েবসাইটের নেভিগেশন যেন ভালো থাকে, আর নেভিগেশন ভালো না থাকলে কিন্তু আপনার ওয়েবসাইটের কি হবে না, আপনার ওয়েবসাইটে পুয়ার ইউজার এক্সপিরিয়েন্স হবে, এবং এটা কিন্তু গুগল পান্ডাতে কিন্তু আপনার ওয়েবসাইট কিন্তু এফেক্টেড হবে। সো আমি এই জন্যই বলি পুরোপুরিভাবে সাইট রেডি হওয়ার পূর্বে কখনোই গুগল ক্রলারকে বা গুগল বটকে আপনার ওয়েবসাইটে ইনভাইট করবেন না। আপনি সবসময় সার্চ ইঞ্জিন ইন্ডেক্স দিয়ে রাখবেন, যাতে আপনার সার্চ ইঞ্জিন কি না করে, আপনার সাইট ইন্ডেক্সড না করে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু আজকের ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু অনেক লস হবে আপনাদের, কারণ আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় কভার করার চেষ্টা করব আজকের এই টিউটোরিয়ালের থ্রুতে। তো এরপরে রয়েছে ডুপ্লিকেট কন্টেন্ট বা ডুপ্লিকেট পেজ যেটাকে বলা হয়ে থাকে। তো ডুপ্লিকেট পেজ কিভাবে, একটা ওয়েবসাইটের ভিতরে ডুপ্লিকেট পেজ দুইভাবে হতে পারে। আপনার নিজস্ব পেজের ভিতরে এক পেজের সাথে মিল থাকতে পারে, ডুপ্লিকেট পেজ হিসেবে পরিগণিত হতে পারে। সো সেক্ষেত্রে ডুপ্লিকেট কন্টেন্ট জন্য ডুপ্লিকেট কন্টেন্ট যাতে গুগল না মনে করে, যেমন আপনি দেখেন এটা সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে আমার ওয়েবসাইটটা হলো HTTPS যুক্ত। এখন একটা ওয়েবসাইটের আমরা জানি চারটা ভার্সন থাকে, একটা হচ্ছে HTTPS, আরেকটা হচ্ছে HTTP, একটা হচ্ছে www সহ, একটা হচ্ছে www ছাড়া। এখন যেহেতু আপনার একটা ওয়েবসাইটের চারটা ভার্সন থাকে, তাহলে আপনি যখন কোনো পোস্ট ক্রিয়েট করছেন সেই পোস্টের ইন্ডেক্স করার ক্ষেত্রে কিন্তু চারটা URL তৈরি হয়। তো এইটার এই আপডেটটা গুগলে খুব রিসেন্টলি এসেছিল, সালটা আমার ঠিক মনে নেই। তো এই আপডেটটার ফলে কিন্তু গুগল তখন রিকমেন্ড করলো যে যেহেতু চারটা URL প্রিফিক্স তৈরি হয় প্রত্যেকটা পোস্টের গুগল ইন্ডেক্সিং এর ক্ষেত্রে, যেহেতু আপনার সাইটকে চারভাবে গুগল কি করে, ইন্ডেক্সড করে, তো সেই জন্য গুগল যেটা করলো সেটা হচ্ছে কি URL কানিক্যালাইজেশন নামে একটা টপিক বা একটা বিষয় নিয়ে আসলো, যেটা থ্রুতে গুগলকে আপনি রিকমেন্ড করে দিবেন যে এটাও আমার পোস্ট, যেমন আমি ধরা যাক আপনাদের এক্সাম্পল স্বরূপ বলি গুগল সার্চ কনসোল। তো গুগল সার্চ কনসোল এটা যেমন আমার পোস্ট, এখানে দেখেন www HTTPS দিয়ে রয়েছে, আবার HTTP সেম এটাও কিন্তু আমার পোস্ট। হ্যাঁ, এটাকে আপনি গুগল কি করে দিচ্ছেন, গুগলকে আপনি বলে দিচ্ছেন যে এই URLটাও আমার, ওই URLটাও আমার, এবং সবগুলো চারটা URLই আমার, কিন্তু তুমি সবসময় আমার ট্রাফিককে কি করবা, এই URLটাতে কি করবা, রিডাইরেক্ট করে নিয়ে যাবা। তো এটাকে আমরা বলি URL কানিক্যালাইজেশন। তো এটা আমি নেক্সটে আপনারা যদি চান আমি URL কানিক্যালাইজেশন নিয়ে একটা ভিডিও দিয়ে দিব, কিভাবে আপনি এটা রিকমেন্ড করে দিবেন, তাহলে ডুপ্লিকেট কন্টেন্টের জন্য আপনার ওয়েবসাইট কোনো আপডেটের ভিতর পড়বে না। সো এভাবে আপনারা এটা সমাধান করে নিতে পারবেন। তো এর পরবর্তীতে প্লাগারিজম নিয়ে কথা বলি। প্লাগারিজম মানে হচ্ছে যে গুগল, যেমন আমি একটা আর্টিকেল লিখেছি, এখানে আমি কিছু টপিক নিয়ে আলোচনা করেছি, গুগল সার্চ কনসোল মানে কি, গুগল সার্চ কনসোলের প্রয়োজনীয়তা, একটা ভিডিও দিয়েছি সার্চ কনসোলে কিভাবে গুগল অ্যাড করতে হয়। তো এই যে এখানে কন্টেন্টগুলো আমি পাবলিশ করেছি, এটা যদি এখন ধরা যাক আপনি আমার ওয়েবসাইট থেকে কপি করে কি করলেন, আপনার mr.a.com আপনার ওয়েবসাইটের ভিতরে কি করলেন, এই কন্টেন্টটা আপলোড করে দিলেন বা এই কন্টেন্টটা পাবলিশ করে দিলেন। পাবলিশ করে যদি আপনি আমার এই URLটা যদি একটা লিঙ্ক দেন যে এটা মিস্টার অমুকের ওয়েবসাইট থেকে নেওয়া, রিসোর্সটা হচ্ছে এই ওয়েবসাইট, তাহলে ইটস ওকে।
বাট আপনি কোনো প্রকার লিঙ্ক দিলেন না, কোনো প্রকার ক্রেডিট দিলেন না, মেনশন করলেন না, আপনি সরাসরি আমার কন্টেন্টটা কপি করে ইউজ করছেন কমার্শিয়ালি আপনার ওয়েবসাইটে, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, একটা প্লাগারাইজ কন্টেন্ট হয়েছে হিসেবে বিবেচিত হবে। গুগল কিন্তু এসে তখন গুগল বট দেখবে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা তো আগে ইন্ডেক্সড হয়েছে মিস্টার রেদওয়ানের ব্লগের ভিতরে কি এই আর্টিকেলটা ছিল, তো এর পরবর্তীতে আসছে কোথায়, মিস্টার রহিমের ওয়েবসাইটে। তার মানে কি মিস্টার রেদওয়ান যেহেতু আগে রেদওয়ানের ওয়েবসাইটে যেহেতু এটা ইন্ডেক্সড হয়েছে, তার মানে কি মিস্টার রেদওয়ান এই আর্টিকেলটার ওনার। সো পরবর্তীতে যিনি পাবলিশ করছে এটা, গুগল কিন্তু অটোমেটিকলি এটা ক্রল করে বুঝে ফেলতে পারবে এবং আপনার ওয়েবসাইটকে কিন্তু একটা আপডেটের ভিতর পড়ে যাবে বা গুগল পান্ডা এফেক্টেড হবে আপনার ওয়েবসাইটটা এই প্লাগারাইজড কন্টেন্টের জন্য। অনেকে কি করে প্লাগারিজম থেকে বাঁচার জন্য বিভিন্ন রিরাইট টুল ইউজ করে, বিভিন্ন আপনারা জানেন যে প্লাগারিজম চেকার রয়েছে, সেগুলো থেকে আর্টিকেল স্পিন করে অনেকে ইউজ করে। এগুলো আসলে মোটেই গুড প্র্যাকটিস না, এগুলো সবই অনেক এগুলো হলো 2000 আমি কি বলবো, এগুলো একবারে মানে গুগলের প্রথম দিকে প্র্যাকটিস ছিল অনেকে, তখন গুগল এতটা আপডেট ছিল না। এখন গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং গুগলের বট অনেক ক্রলার অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছে, এখন আসলে গুগলকে ফাঁকি দেওয়া সম্ভব না এবং আপনি কিন্তু গুগলের আপডেটে পড়ে কিন্তু আপনার সব কিছু হারাবেন না, ঠিক আছে। এই ধরনের আপডেট থেকে রিকভার করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। সো আমরা কখনো প্লাগারাইজড কন্টেন্ট ইউজ করব না, ঠিক আছে। এরপর হচ্ছে থিন কন্টেন্ট, 4 নাম্বার যে টপিকটা গুগল পান্ডা, সেটা হচ্ছে থিন কন্টেন্ট। থিন কন্টেন্ট মানে কি, যেমন আমি একটা টাইটেল ইউজ করলাম, এরপর একটা ইমেজ, বড় একটা ইমেজ দিলাম, এখানে আমি আবার কি দিলাম 20টা স্পেস দিয়ে দিলাম, মানে কিচ্ছু নাই। এরপর আমি আবার 2-3 লাইন লিখলাম, আবার কি করলাম এখানে একটা ইমেজ দিয়ে দিলাম, আবার কি করলাম 20টা স্পেস দিয়ে দিলাম, হ্যাঁ। এরপরে কি টোটাল সব মিলিয়ে দেখা গেলো আমার একটা আর্টিকেলের ভিতরে সর্বোচ্চ ওয়ার্ড হয়েছে 20টা বা 40টা বা 50টা, হ্যাঁ 50 ওয়ার্ডের আর্টিকেল লিখেছি, এখানে 2টা ইমেজ দিয়ে দিয়েছি, 1-2টা টাইটেল দিয়ে দিয়েছি, ব্যাস পাবলিশ করে দিয়েছি। এই ধরনের কন্টেন্টকে বলা হয় থিন কন্টেন্ট। থিন কন্টেন্ট যদি আপনার ওয়েবসাইটের ব্লগে কোনো আর্টিকেলের ভিতর থেকে থাকে, আপনি সেটা রিমুভ করে দেন, তাহলে অথবা আপনি সেটা কি করেন, রিসোর্সফুল করেন, সেখানে আপনি ওয়ার্ড বেশি বাড়ান, একবারে মিনিমাম হলেও 500 ওয়ার্ডের চেষ্টা করেন আর্টিকেল পাবলিশ করার জন্য, হ্যাঁ। এর পরবর্তীতে ওটার ভিতরে ভালো রিলেভেন্ট ইমেজ ইউজ করেন, দেন আপনি কি করেন, আপনার কন্টেন্টটা পাবলিশ করেন, ঠিক আছে। একবারে অল্প 50-100 ওয়ার্ডের আর্টিকেল লিখবেন না, এবং কোনো আর্টিকেলের ভিতরে অযথা স্পেস, অযথা সাইটের ভিতরে ফাঁকা জায়গা করা বা আর্টিকেলগুলোকে অন্য আর্টিকেল হাইড করে রাখা, এগুলো হচ্ছে টোটাল থিন কন্টেন্টের একটা এক্সাম্পল। তো এই ধরনের থিন কন্টেন্ট ইউজ করবেন না। আর যদি কোনো ইমেজের যদি ম্যাটাডাটা না দেন, সেটাও একটা থিন কন্টেন্ট হিসেবে অনেক সময় বিবেচিত হয়। সবসময় চেষ্টা করবেন ইমেজ অপটিমাইজ করে নিতে। আমি ইমেজ অপটিমাইজ নিয়ে একটি অ্যাডভান্স একটা ভিডিও দিয়েছি, সেটাও একটু কাইন্ডলি দেখে নেবেন, আপনারা আশা করছি আপনাদের জন্য হেল্পফুল হবে। তো এর পরবর্তী 5 নাম্বার যেটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিং সিম্পলি একবারে ইজিলি সেটা হচ্ছে, যেমন এটা হচ্ছে আমার কিওয়ার্ড গুগল সার্চ কনসোল। তো এই গুগল সার্চ কনসোল আপনি কি করলেন, আপনার এই 500 ওয়ার্ডের আর্টিকেলের ভিতরে আপনি 50 বার ব্যবহার করলেন, ঠিক আছে। এটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। একটা কিওয়ার্ডকে আপনি বারবার বলছেন, হ্যাঁ গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল, তাহলে গুগল মানে কি বুঝতে কি বোঝানোর চেষ্টা করছে, আপনি এই কিওয়ার্ডটার উপরে ফোর্সলি এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করানোর ট্রাই করছেন। সো এটা করা যাবে না, কিওয়ার্ড স্টাফিং অ্যাভয়েড করতে হবে। তো এই ছিল 5টা গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে, এরপর হচ্ছে হাই অ্যাড টু কন্টেন্ট রেশিও। হাই অ্যাড মানে হচ্ছে অ্যাড মানে হচ্ছে যে দেখেন আমার ওয়েবসাইটে হেডারে এটা একটা অ্যাড, হ্যাঁ। এরপর দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং শিখতে সাবস্ক্রাইব করুন, এটাও একটা অ্যাড। এরপরে দেখেন এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে সম্পূর্ণ গাইডলাইন, এটাও একটা অ্যাড। এরপরে দেখেন ব্লু হোস্টের, এটাও একটা অ্যাড। তাহলে টোটাল আমি একটা পেজের ভিতরে 5টা অ্যাড ইউজ করেছি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি এখানে 5টা অ্যাড, এই যে 500 ওয়ার্ডের আর্টিকেলের ভিতরে যদি আপনি এখানে যদি 10টা অ্যাড ইউজ করতেন, অর্থাৎ হেডারের শুরুতে একটা অ্যাড, মাঝখানে একটা অ্যাড, নিচে একটা অ্যাড, সাইড বারের আপনি কোনো কিছুই রাখেননি, শুধু অ্যাড 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 অ্যাড, অর্থাৎ আপনার কন্টেন্ট নাই, শুধু অ্যাড রয়েছে, এই ধরনের ইস্যু যদি আপনার ব্লগের ভিতর থাকে, তো সেক্ষেত্রে সেটাও আপনার জন্য কি একটা হার্মফুল বিষয়, এবং সেক্ষেত্রেও গুগল পান্ডা কি করবে, আপনার ওয়েবসাইটকে পেনাল্টি দিতে পারে, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার যারা রয়েছে তাদের জন্য। অনেকে কি করে, অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে থাকে সেটা হচ্ছে একটা ছোট আর্টিকেল লিখে 200 বা 500 বা 1000 ওয়ার্ডের, সেটার ভিতরে 20টা অ্যাফিলিয়েট লিঙ্ক ইনক্লুড করে দেয়। এটা করা যাবে না। অর্থাৎ আপনার কন্টেন্ট অনেক বড় হলে আপনি 20টা অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করতে পারেন, বাট ছোট্ট একটা আর্টিকেলের ভিতরে 500-1000 একটা ওয়ার্ডের আর্টিকেলের ভিতরে আপনি জায়গায় জায়গায় 2 লাইন লিখেছেন, এর ভিতরে 5টা কি করেছেন, ইন্টারনাল লিঙ্কিং করেছেন অ্যাফিলিয়েট লিঙ্কে। তার মানে কি ইউজার কিন্তু পড়ার সময় বিরক্ত হচ্ছে, সে আসলে এটা কি কমপ্লিট পড়বে না আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে সে ক্লিক করবে। সো এই ধরনের লো কোয়ালিটি কন্টেন্টের সাথে চারপাশে শুধুমাত্র যে অ্যাফিলিয়েট লিঙ্ক থাকে, এটাও গুগল পান্ডা হেট করে। সো এটাও করা যাবে না। লো কোয়ালিটি কন্টেন্ট মোটেই পাবলিশ করা যাবে না। চেষ্টা করতে হবে লং ডিটেলস রিসোর্সফুল কন্টেন্ট লেখার জন্য, এবং সেখানে অ্যাফিলিয়েট লিঙ্ক দেন আপনি ইউজ করতে পারবেন।
এরপরে হচ্ছে মিসম্যাচ, হ্যাঁ কন্টেন্ট মিসম্যাচ, এটা অনেক ইম্পর্টেন্ট গুগল পান্ডার আপডেটের মধ্যে। কন্টেন্ট মিসম্যাচটা হলো যে ধরা যাক আমি গুগলে সার্চ করেছি নেমচিপ কুপন কোড 30%, মানে আমি চাচ্ছি একটা ডোমেন কিনতে বা নেমচিপ ডোমেন কুপন কোড যেটা 30% আমি অফ চাচ্ছি। এখন আপনি সেই টাইটেলে আমি ঢুকলাম, ঠিকই ঢোকার পরে দেখলাম সেখানে নেমচিপের কোনো কুপন কোড নাই, হ্যাঁ একটা কুপন কোড রয়েছে সেটা কিন্তু 10%। তার মানে কি আমি ঢুকেছি, আমার টাইটেলে লেখা কি নেমচিপ কুপন কোড 30%, বাট আমি আসার পরে দেখলাম কি নেমচিপ কুপন কোড 10%, আমার মানে যেই ব্লগ বা পেজ আমি এসেছি, তার মানে কি আমাকে মিসগাইড করা হয়েছে। আমি যদি দেখতাম এখানে নেমচিপ কুপন কোড 10%, তাহলে কিন্তু আমি এটাকে কি করতাম না, ক্লিক করতাম না। সিটিআরটা বাড়ানোর জন্য এই মিস গাইডটা করা হয় কন্টেন্টের ভিতরে। সো এই ধরনের কাজও করা যাবে না, এই ধরনের কাজ করলেও কিন্তু আপনি গুগল পান্ডা আপডেটের ভিতর পড়বেন এবং আপনার সাইটটা কিন্তু পেনাল্টি খাবে। আর এক কথায় উত্তর হচ্ছে কিভাবে এই পান্ডা আপডেট থেকে বাঁচবেন। এতক্ষণ যেই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করলাম, 9টা টপিক নিয়ে আমি আলোচনা করেছি, এই 9টা টপিক বা এই 9টা বিষয় আপনি আপনার সাইটে করবেন না, তাহলে আপনি গুগল পান্ডা থেকে 100% সেফ থাকবেন। এর পরবর্তীতে গুগল পান্ডা যদি আবার আপডেট করে এই 9 বেশি যদি ইস্যুস যদি সে নিয়ে আসে, আরও বেশি যদি বিষয়গুলো যদি সে যদি ফোকাস করে, তো সেক্ষেত্রে ভিন্ন বিষয়। বাট এই 9টা টপিক যদি আপনি ফলো করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো কন্টেন্ট রিলেটেড যে আপডেট গুগলের কোর অ্যালগোরিদম, গুগল পান্ডা থেকে 100% আপনি সেফ থাকবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি গুগল পান্ডা আপডেট সম্পর্কে আজকে যে ভিডিওটা রয়েছে এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর যারা যারা এই গুগল পান্ডা আপডেট সম্পর্কে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ভিডিওতে কমেন্ট করে কাইন্ডলি জানাবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।